ভার্সিটির অ্যাডমিশন এবং চাকুরির বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় যে সকল ইংরেজি গ্রামার আসে সেরকম মানসম্মত করে, সেরকম স্ট্যান্ডার্ড করে আমাদের যে গ্রামার, সে গ্রামারের আজকের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কামালস ইংলিশ আর্কাইভের পক্ষ থেকে। আজকে আমরা মোট 15টি গ্রামাটিক্যাল প্রবলেমস নিয়ে এসেছি এবং প্রত্যেকটি কিভাবে এবং কেন হয়েছে, উত্তরটি কেন সঠিক হবে সেই ব্যাখ্যা আমরা দিয়েছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। Question 1. I took a map with me as I did not want to dash my way on the journey. আমি আমার সঙ্গে একটি ম্যাপ নিয়ে আসছিলাম বা মানচিত্র নিয়ে এসেছিলাম, যেহেতু আমি চাই না যে ভ্রমণের সময় আমি পথ হারিয়ে ফেলি। এখানে টু এর পরে ভার্বের, টু এর পরে কিন্তু এখানে শূন্যস্থান বা ব্ল্যাঙ্ক। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এখানে হবে লুজ, LOSE, লুজ মানে হারানো। আর LWSE লুজ, এটা হলো ঢিলা। লস মানে হারিয়েছিলাম, লস মানে হারিয়েছিলাম, এই দুটি পাস্ট টেন্স। তাহলে লুজ হলো এখানে কি? প্রেজেন্ট টেন্স। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, সুতরাং উত্তর বি সঠিক। কোশ্চেন নম্বর 2. হি র্যান ফাস্ট লেস্ট হি মিস দ্য ট্রেন। এই যে লেস্ট, এই লেস্ট একটি কনজাংশন। এর আগে কাজ এর উল্লেখ থাকে। হি র্যান ফাস্ট, এখানে কর্তা হি কাজ করেছে। এই কাজের পরে এখানে লেস্ট থাকে, লেস্টের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের পরে শুড ব্যবহৃত হয়ে থাকে। আর সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে কি বসে থাকে? শুড বসে থাকে। এখানে মিস, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হি হলো সাবজেক্ট। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে এখানে কি ব্যবহৃত হয়েছে? শুড ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, আর লেস্টের আগে বলে নিচ্ছি, লেস্টের শব্দের অর্থ হলো পাছে ভয় হয়। হি র্যান ফাস্ট, সে খুব দ্রুত দৌড়েলো। লেস্ট পাছে ভয় হয়, সে ট্রেন হারায়। এখানে তারা আছে, আর শুড ব্যবহৃত হয়েছে উচিত অর্থে। তার উচিত হবে তোমার দ্রুত দৌড়ানো, এরকম একটি অর্থে, সচেতনতা অর্থে এখানে কিন্তু শুড ব্যবহৃত হয়েছে অনেকটা নেগেটিভ অর্থে, যে তার ট্রেন হারানো উচিত হবে না, এই জন্য সে খুব দ্রুত কি দৌড়াইল। এখানে শুড হবে, সুতরাং উত্তর সি সঠিক। নাম্বার 3, দি আরাবিয়ান নাইটস, এটা একটা বইয়ের নাম। সবাই জানে যে আরব্য রজনী, এরকম একটি বই আছে। যদিও নাইট শব্দের শেষে এস এখানে উল্লেখ আছে, এটাকে প্লুরাল চিন্তা করা ঠিক হবে না, কারণ একটি মাত্র বইয়ের নাম, সেই জন্য এখানে ইজ হবে। আর বইটি যেহেতু প্রেজেন্ট টেন্স, সেজন্য আমরা এখানে ইজ হবে। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কী হবে? সিঙ্গুলার হয়ে থাকে। এখানে আরাবিয়ান নাইটস, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই ইজ সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করেছে। আর বইটি যেহেতু এখনও মানুষ পৃথিবীতে পড়ছে, পঠিত হচ্ছে, তাই এখানে ইজ হওয়াই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। নাম্বার 4, নীলা ড্যাশ হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং। যখন সে রান্না করছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর অতীতকালে কোনো কাজ চলা অবস্থায় অন্য একটি কাজ যদি সংঘটিত হয় তাহলে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে গঠন করতে হয়। এখানে পাস্ট ইনডেফিনিট আছে বার্নড। নীলা বার্নড হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং, অর্থাৎ নীলা রান্না করা অবস্থায়, রান্নার কাজটা চলছিল, ঠিক সেই মুহূর্তে নীলা তার হাত পুড়ে ফেললেন।
সুতরাং দ্বিতীয় যে নীলার যে হাত পোড়ার যে কাজটি, এটি কিন্তু রান্না চলাকালীন অবস্থায় আরেকটি কার্য সংগঠিত হয়েছিল। শি ওয়াজ কুকিং চলাকালীন, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অন্য একটি কাজ সংগঠিত হয়েছিল, সেটা পাস্ট ইনডেফিনিট দেওয়া হবে। আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স, সেখানে বার্নড হবে কি ভার্বের পাস্ট টেন্স। আশা করি তোমরা উপলব্ধি করতে পেরেছ। এরপরে আমরা যে সমস্যাটি নিয়ে আসছি সেটা হলো হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দি কান্ট্রি। এখানে লিভ দি কান্ট্রি, তাই না? আচ্ছা, এখানে ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দি কান্ট্রি, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি, আর বাংলায় যেটাকে আমরা পরাধীন বাক্যাংশ বলে থাকি। ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দি কান্ট্রি, এই যে ইফ, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোনো ক্লজের আগে যদি ইফ থাকে সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, কারণ ইফ কিন্তু দেখলেই বোঝা যায় যে ইফ একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে কনজাংশন সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়ে থাকে। তাহলে এটি, এই যে সাবঅর্ডিনেট ক্লজটি, এই সাবঅর্ডিনেট ক্লজটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। অন্যদিকে হি ড্যাশ অ্যারেস্টেড, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজটির গঠন হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, সবার মধ্যে অবলিক আছে। সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক মাইট হ্যাভ অবলিক কুড হ্যাভ অবলিক শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সেই হিসাবে আমি হি উড হ্যাভ দিলেই হয়ে যেত, কিন্তু এখানে আরও একটি সমস্যা আছে। সেটি হলো এখানে সাবজেক্ট অবজেক্ট হয়েছে এবং অবজেক্ট সাবজেক্ট হয়েছে, অর্থাৎ এটাকে পেসিভ করতে হবে। হি অ্যারেস্টেড, হি কিন্তু এখানে কাউকে অ্যারেস্ট করে নাই, অর্থাৎ হি নামক যে সাবজেক্টটি বর্তমানে রয়েছে এই সাবজেক্টটি কিন্তু অ্যারেস্ট ভার্বের কাজ করতে পারছে না। অ্যারেস্ট কিন্তু করেছে অন্য কোনো কর্তৃপক্ষ, পুলিশ বা অন্য কেউ এটা করেছে, অর্থাৎ সাবজেক্ট এখানে অবজেক্ট হয়েছে, অবজেক্ট এখানে কি হয়েছে, সাবজেক্ট হয়েছে, অর্থাৎ বাক্যটি প্যাসিভ ভয়েসে করতে হবে। এই জন্য আমরা উড হ্যাভ এর সাথে আমরা বিন যোগ করছি, অর্থাৎ এই বাক্যটি প্যাসিভ ভয়েসে করেছি। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, এখানে হি ছিল অবজেক্ট, হয়ে আসছে এখানে সাবজেক্ট, আর যে সাবজেক্ট সে এখানে যদিও উল্লেখ নেই কিন্তু সে হয়ে গেছে অবজেক্ট। এই জন্য আমরা উড হ্যাভ বিন এটা প্যাসিভ ভয়েসে করতে হয়েছে। বি নাম্বার উত্তর সঠিক। দ্য ডেমোক্রেটিক পার্টিস ক্যান্ডিডেট অ্যাকসেপ্টেড ডিফিট ইন দ্য স্মল আওয়ার্স অফ দি মর্নিং। তোমরা জানো কনসেন্টেড মানে সম্মতি দেওয়া, এগ্রিড মানে রাজি হওয়া, গ্রান্টেড মানে অনুমোদন দেওয়া, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা। ডেমোক্রেটিক পার্টির যে ক্যান্ডিডেট ছিল তিনি তার পরাজয়কে স্বীকার করছিলেন একেবারে প্রত্যুষেই সকালেই। সুতরাং এখানে সঠিক শব্দটি হবে অ্যাকসেপ্টেড, আর যেহেতু অতীত সেই জন্য এটা অ্যাকসেপ্টেড ভার্বের পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড হয়েছে। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, এখানে দেখা যাচ্ছে যে অ্যাজ দ্য সান এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ, আই ডিসাইডেড টু গো আউট এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আমরা একটু আগে একটি গ্রামার করেছিলাম, সমাধান করেছিলাম, সেটিতে আমরা দেখেছিলাম যে অতীতে কোনো কাজ চলছিল এমন অবস্থায় অন্য একটি কাজ যদি সংগঠিত হয় তাহলে যে কাজটি চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, আর চলা অবস্থায় অন্য যে কাজটি সংঘটিত হয় সেটি কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে। আমার কোশ্চেন নাম্বার 7-এ যে অ্যাজ দি সান যে সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, আর নিচে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একমাত্র সমাধান হলো ডি ওয়াজ শাইনিং। অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট, যেহেতু সূর্য উদিত হচ্ছিল আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মানে সূর্য উদিত হচ্ছিল, অতীতকালে একটা কাজ চলছিল, সূর্য উদয়ের কাজ চলছিল, ঠিক এই মুহূর্তে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছে বাইরে যাওয়ার, বা আমি সিদ্ধান্ত নিয়েছি বাইরে যাওয়ার। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। তোমরা জানো যে হোয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, যদি হোয়াইলের আগে
প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হোয়াইলের পরে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর হোয়াইলের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে হোয়াইলের পরে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। আমরা জানি ডোন্ট মেক এ নয়েজ, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই জন্য হোয়াইলের পরে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর আমরা দেখতে পাচ্ছি ইজ স্লিপিং, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর যে কোনো একটি, এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, উত্তর এ সঠিক। 9. Shaheen would never have taken the job if he dash what great impact it would make on his time. দেখো এখানে if he dash what great impact it would make on his time, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। আর শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এখানে প্রিন্সিপাল ক্লজটি রয়েছে পাস্ট পারফেক্ট কন্ডিশনালে, অর্থাৎ সাবজেক্টের উপরে উড হ্যাভ রয়েছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। যদি প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টের উপরে উড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এই চারটি যে কোনো একটি থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে সেই বাক্যের সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। এখানে পাস্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। এখানে কি হবে? হ্যাড নোন, হি হ্যাড নোন হোয়াট গ্রেট ইম্প্যাক্ট ইট উড মেক অন হিজ টাইম। আমি আবারও বলছি, যদি প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পর উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই চারটি যে কোনো একটি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, যেমন টেকেন এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যদি সে এর প্রভাব এই সময় সংক্রান্ত কী প্রভাব তার উপর হবে সেটা যদি সে জানতো, তাহলে শাহিন কখনো এই চাকরি নিত না। সেটা হলো বাংলা। নাম্বার 10 দেখো, শি হ্যাজ গিভেন হার হেয়ার এ বিউটিফুল শেয়ার অফ ব্রাউন। এখানে হ্যাজ এটা অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে মূল ভার্বের কী হয়? পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। এটা অ্যাক্টিভ ভয়েস, হ্যাজের পরে গিভেন, উত্তর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল বি। I don't mind dash with the cooking, but I am not going to wash the dishes. I don't mind, এখানে মাইন্ড একটি ভার্ব, ভার্বের পরেই এখানে শূন্যস্থানটি রয়েছে। ভার্বের পরে যদি আরও একটি ভার্ব বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে বসাতে হয়। এখানে উত্তরটি হবে সি, হেল্পিং। আবার মাইন্ডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আমরা বলতে পারি আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং। আমি রান্নার কাজে সহযোগিতা করতে কিছু মনে করব না, কিন্তু আমি কোনো কিছু ধুইতে পারবো না, এই ধরনের একটি কথা। তারপরে সমস্যা 12 দেখতে পাচ্ছি আমরা, 3/4 অফ দি ওয়ার্ক, অর্থাৎ 4/3 অংশ, কাজটির 4/3 অংশ। এখানে 3/4 কিন্তু একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এই ভগ্নাংশের পর যদি তোমার আনকাউন্টেবল নাউন থাকে, যেমন ওয়ার্ক, এটা হলো আনকাউন্টেবল নাউন, যে নাউন গণনা করা যায় না, তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। 3/4 এটা একটা, আমি আবারও বলছি 3/4 এটা একটি ভগ্নাংশ। ভগ্নাংশের পর যদি আনকাউন্টেবল নাউন থাকে, অর্থাৎ ভগ্নাংশের পরে অফ কনস্ট্রাকশন থাকে, অফ কনস্ট্রাকশনের পরে যদি নাউনটি আনকাউন্টেবল নাউন হয়ে থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। 3/4 অফ দি ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ বিন। হ্যাজ হলো প্লুরাল আর হ্যাজ হলো সিঙ্গুলার আর হ্যাভ হলো প্লুরাল ভার্ব। আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তাই হ্যাজের সাথে আমরা কী নিয়ে আসছি? বিন নিয়ে আসছি। আমরা এই সমস্ত বাক্যের মধ্যে কীভাবে বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস? যেমন দি ওয়ার্ক আর ফিনিশ, এই দুইটি এক্সপ্রেশন বা শব্দই কিন্তু বলে দিবে এই অংশটি প্যাসিভ হবে না অ্যাক্টিভ হবে। দি ওয়ার্ক কখনো কোনো কাজ ফিনিশ করতে পারে না, অবশ্যই এখানে যিনি ফিনিশ করতে পারবে বা কোনো কাজ শেষ করতে পারবে সে এখানে অনুপস্থিত। যদি দেখো সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না, তখনই বুঝতে হবে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট অবজেক্ট হয়েছে। যেমন দি ওয়ার্ক কাজ,
কাজ ফিনিশ করতে পারে না। বোঝাই যাচ্ছে যে এইটা প্যাসিভ ভয়েসে করতে হবে। আর প্যাসিভ ভয়েসে করতে হলেও হ্যাজ বসাইতে হলে তার সাথে বিন বসাইতে হয়। যদি গ্রামাটিক্যালি হ্যাভ বসাইতে হয় তাহলে তার সাথে বিন বসাইতে হয়। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, এখানে প্যাসিভ ভয়েস করতে হয়েছে আমাকে। নাম্বার 13, উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। তোমরা জানো যে ইংরেজি ফ্রেজে একটা ফ্রেজ আছে, সেটা হলো তোমার ক্রস ওয়ানস ফিঙ্গার। এর অর্থ হলো তোমার কোনো ঘটনা ঘটার ব্যাপারে সবাই আশাবাদী হওয়া, এরকম একটি বিষয়। বিশেষ করে কোনো কিছু ঘটবে এ ব্যাপারে আশাবাদী হওয়া, এটাকে বলা হয় ফিঙ্গার্স ক্রসড। কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। আমরা অবশ্যই এই ব্যাপারে আশাবাদী হব দ্যাট যে আগামী দিন যে পিকনিক, সেই পিকনিকের সময় আবহাওয়া অত্যন্ত ভালো থাকবে। এই জন্য উই মাস্ট কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, CROSSED, ক্রসড। কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড মানে কোনো কিছু ঘটবে এই ব্যাপারে আশাবাদী হওয়া, অর্থাৎ আগামী দিন আমাদের পিকনিকের সময় ওয়েদার ভালো থাকবে এই ব্যাপারে আশাবাদী হওয়া। নাম্বার 14, স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স। এখানে মেক একটি পজিটিভ ভার্ব। তোমরা জানো মেক, ডেয়ার, ওয়াচ, সি ইত্যাদি কতগুলো পজিটিভ ভার্ব রয়েছে, যেগুলোর পরে একটি অবজেক্ট থাকে। আর অবজেক্টের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে একমাত্র লিসেন, LISTEN, লিসেন। এখানে বক্তা যারা দর্শক রয়েছে তাদেরকে কি বলে, চুপচাপ তার কথা শোনাতে ব্যর্থ হয়েছেন। লিসেন টু হিম প্যাশনেটলি।